সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। রোদটা ঝমঝমে উঠেছে, কিন্তু আবার মেঘও করে যাচ্ছে। আকাশের পরিস্থিতি খুব খারাপ। বাইচুংকে লাগানো হবে, আজকে আসার কথা। এই দেখো, একদম সকাল, মিঠের রোদ। একটুখানি ঘুরে নিই, কেননা আজকে মনে হচ্ছে আকাশ ছাড়বে না। আজকে বৃষ্টি অবধারিত। এই ফুলগুলোকে এমনভাবে দেখতে পাবো, তাই চোখ জুড়িয়ে একটুখানি দেখে নিচ্ছে। এরা আর একবার ফসকে গেছে, হ্যাঁ, দ্বিতীয়বারও ফসকে গেল, কিন্তু আজকে যে ঝড় জলটা হবে মনে হচ্ছে, এটাতে মনে হচ্ছে ফসকাবে না। কি মাছ এনেছ? চিংড়ি। চিংড়ি আর চালানি? তুমি তো চালানির লোক ছিলে না, তুমি আবার চালানি কবে থেকে ধরেছো? কেন চালানি যে আমি বেশি নিয়ে আসি না, আমি এখন বরফের মাছটা উঠছে না, তাই তুমি ওই সামুদ্রিক, হ্যাঁ তুমি তো সামুদ্রিক মাছ নিয়ে আসো। সেটা এখন দামটা বেশি না, এখন সামুদ্রিক মাছের দামের দাম। কোনটা বড় কোনটা ছোট আছে কোনটা বড় আছে আমি বুঝতে পারি না। কুচুম সমেত বন্ধুরা, তোমরা তো আগের ভিডিওয় দেখলে, সব এক ঘরে শুয়ে আছে, একদম এসি চালিয়ে দরজা জানলা সমস্ত বন্ধ করে। এখন প্রায় 8টা বাজে। আমি একটুখানি টোকা মেরে আমি বললাম, খোল রে, হ্যাঁ তোরা চা খাবি? বলছে হ্যাঁ আন্টি খাবো, কিন্তু দুধ চা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দুধ চা করে দিচ্ছি। এরা তো আর নেশাই খাচ্ছে না, এরা খায় শখ করে। কিন্তু আমুল দুধটা আমার আনা হয়নি। এতে দুধ চা একটু আমুল দুধ না দিলে ভালো লাগে না। আমুল দুধের ভাঁড়ার শূন্য, তাই গরুর দুধেই করতে হচ্ছে। আজ 18 বছর হলো দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি। ওই যে দুধ চা এরমভাবে একটুখানি না ডাবলে, আমার বাবা বলতো, মানে দুধ চায়ে স্বাদ হয় না। দেখিস না দোকানে কীরকম দুধ চা ডাবে, একটু দুধ চা ডাববি, তাহলে স্বাদ হয় না। দানা চা আর পাতা চা একসঙ্গে দিয়ে ডাবতে হয়। ওই যে দুধ চা কাপে ঢালতাম, সেই একটুখানি থাকার পর ওপরে যে সর পড়ে যায়, সেই সরটাকে সরিয়ে যখন দুধ চা খেতাম, কী যে ভালো লাগতো। কিন্তু সেই ভালো লাগাটাকে আজ 18 বছর আমি বিদায় দিয়েছি। জীবনে নিজেকে ভালো রাখতে গেলে অনেক কিছু ভালো লাগার জিনিস বিদায় দিতে হয়। ওদের চাটুকুকে দিয়ে এলাম, দিয়ে এসে কালকে রাত্রেবেলা জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে বাবু, তোরা সব কী খাবি সকালবেলায়? কচুরি তরকারি খাবি? লাভ দিয়ে উঠলো, বলছে না আন্টি কচুরি তরকারি খাবো না কালকে। আমি বললাম তাহলে কী খাবি? একজন বলে উঠলো, লুচি পরোটা তেলের জিনিস কিছুই খাবো না। আর একজন বললো তাহলে ঘুগনি মুড়ি। বললাম ঠিক আছে, ঘুগনি ভিজিয়ে রেখে দিয়েছি, ঘুগনিটা সিটি দিতে দিলাম, আর এদিকে তোমাদের বললাম বাইচুং লাগবে। আর এই দেখো, সকালবেলায় রোদটুকু উঠেছিল তো, দেখো মেঘ করে আসছে। আজকের আকাশের গতিক ভীষণ খারাপ। মাটিটা শুকনো অবস্থাতেই যতটা কাজ এগিয়ে যায় ততটাই ভালো। আর এই যে বাইচুং যেখানটা মানে খুঁড়ছে, খুঁড়ে এবার আগাছাগুলো পরিষ্কার করছে। প্রভু ওর সঙ্গে হাত লাগিয়েছে, কেননা ব্রেকফাস্ট এখনও তৈরি হয়নি। ব্রেকফাস্ট খেয়ে ও কেটে পড়বে, আর আমি বাইচুংকে আজকে সারাদিন ভোর কাজবাজ করাবো, যে কাজগুলো করানোর দরকার। এই যে এই জায়গাটা পরিষ্কার হবে, এই জায়গাটা শুধু গোলাপের জন্য। আর এই যে জল রেখে দেওয়া আছে, তোমরা অনেকজন জিজ্ঞাসা করেছিলে জবা গাছে পাতা কুঁকড়ে যাচ্ছে, জবা গাছগুলো কেমন ড্যামেজ হয়ে যাচ্ছে। খুব ভালো একটা ওষুধ কিন্তু জবা গাছে প্রভু দিয়েছে। আমি এর নেক্সট ব্লগে তোমাদের বলে দেবো। আমি ওষুধটার নামটা ভুলে গেছি। জবা গাছে দেওয়ার পর প্রত্যেকটা জবা গাছ, তোমরা বিশ্বাস করবে না, মানে কথা বলছে। জবা গাছগুলো এত সুন্দর হয়েছে, নতুন পাতা গজিয়েছে। তোমরা যদি ভুলেও যায়, তোমরা মনে করিয়ে দেবে, হ্যাঁ, যে কি ওষুধটা বলেছিলাম। আর দেখো প্রত্যেকটা গাছ একদম ডিপ সবুজ হয়ে গেছে পাতাগুলো, আর নতুন পাতাও হয়েছে। খুব সুন্দর হয়ে গেছে ওই ওষুধটা দেওয়ার পর। আর দেখো, সেদিন একজন বলেছো, আমি ভুলে গেছিলাম নামটা, বনফুল না, এটা হচ্ছে ল্যান্টেনা। ল্যান্টেনা পুরো ভর্তি হয়ে গেছে। দেখো ভুলে যায়, নামগুলো খালি ভুলে যায়। দেখেছো, প্রত্যেকটা জবা গাছ কিন্তু আমার মানে সুন্দর কথা বলছে। তবে জবা গাছগুলো একদিকে নিয়ে আসতে হবে। এবার সিজন গাছকে বিদায় দেওয়ার পালা। দেখো এই ঝড় বৃষ্টিতে কি বলে, আজকেই মনে হচ্ছে যাবে। সকালে নিয়েছি চিংড়ি, এঁচোড়টা প্রভু কেটে দিয়েছে, এঁচোড় নিয়ে চলে এলাম। আজকে হবে এঁচোড় চিংড়ি। আর এদিকে ঘুগনিটা হয়ে গেছে, ঘুগনিটা নাবিয়ে দেবো, ব্যাস। বাচ্চাগুলোকে বললাম এবার ওঠ, 9টা 10-15 বাজে, এবার উঠে তোরা সব ব্রাশ কর।
এবার খেয়ে নিয়ে তারপরে দেখা যাক কী রান্নাবান্না করা যায়। এঁচোড় চিংড়ি করবো এইটুকু সিদ্ধান্ত হয়েছে, তারপরে আবার জিজ্ঞাসা করতে হবে কেউ চিংড়ি খায় কি না, কার অ্যালার্জি আছে কি না। মুসুর ডাল করবো ইচ্ছা আছে, মুসুর ডালে কারোর অ্যালার্জি আছে কি না। ব্যাস ওদিকে নাবিয়ে দিয়েছি, নাবিয়ে দিয়ে মুসুর ডালটা সিটি দিতে দিয়েছি, আর এদিকে এদের ব্রেকফাস্টটাও দিয়ে দিচ্ছি। ঘুগনি, মুড়ি আর ল্যাংচা এনেছে। বোঁদে গতকাল নিয়ে আসা হয়েছিল রাত্রেবেলায়, আর দিনের বেলা নিয়ে এসেছে ল্যাংচা। এদিকে বাচ্চাগুলো আছে, সময় ওদের খেতে দিতে হবে, আর এদিকে বাইচুংকে লাগানো হয়েছে। বাইচুংকে মানে প্রভু কেটে পড়েছে, প্রভু আমার উপর দায়িত্ব দিয়ে এই করাবে, কেটে পড়েছে। আর এদিকে দেখো কতগুলো লোক লাগিয়ে গেছে। ও যে দেখছো মটর বসানো আছে। এইবার যেটুকু অবশিষ্ট পুকুরে জল আছে সমস্ত জলটাকে ছেঁচে ফেলে দেওয়া হবে, পুকুরটাকে শুকনো হবে। তারপরে সেই পুকুরের মাটি এনে এই যে এদিকটা এক্সটেনশন করা হয়েছে এখানটা একটুখানি ভরাট করা হবে। আর পুকুরে মাছও আছে, অনেক মাছ আছে এখনও প্রায়, যে এই তোমার জিওল মাছগুলো সেগুলো সব আছে। আর ওই দেখো দেখাচ্ছি তো যেখানে ফিস্ট হয়েছিল আমাদের আমবাগানের ভিতরে গতকাল, ওখানে ওরা একটুখানি খেলছে। আর কুচুম দেখলাম মানে কিছুক্ষণ পরে আবার গাড়িটাকে বার করলো, ওদের সবাইকে চাপালো, চাপিয়ে ওইখানে একটু একটু ঘুরছিল। মাঝখানটা একটুখানি জল রাখতে বলেছে জানো, মানে অল্প কটা যদি মাছ থাকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নাহলে মাছগুলো যে কটা আছে মরে যাবে একটুখানি জল না থাকলে। হ্যাঁ 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 ঠিক আছে। এঁচোড় আলুটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটাকে ভেজে তারপরে মশলাটাকে একটুখানি দিয়ে কষবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। মাসিমণি খাবে না চিংড়ি মাছ, মানে মাসিমণিটা তুলে নিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে তারপরে এঁচোড় আলুটা মানে ফোটাতে হবে চিংড়ি মাছ দিয়ে। এদিকে মশলাও কষা হয়ে গেছে। প্রভু আগাগোড়ায় বিয়ের পর থেকেই আগাগোড়ায় সকালবেলায় বেরোয় ওই 8টার সময়, রাত্রির 8টা সাড়ে 8টায় তখন ঢুকতো। এখন তো তবু দুপুরবেলা আসে একটুখানি খেতে। তাই এই সব দায়িত্ব, এই যে কিষাণ জোন লাগানোর দায়িত্ব, এই দায়িত্ব বরাবরই নিয়েছি। এই দায়িত্ব নিতে নিতেই নিজের প্রতি দায়িত্ব করতে একটুখানি ভুলেই গেছিলাম। সে কথা না হয় পরেই শেয়ার করছি, দেখিয়ে নিই কী রান্নাবান্না করেছি। ওদের জিজ্ঞাসা করলাম নিম বেগুন আজকে রান্নার মধ্যে আছে, তোরা কি কেউ খাবি? তবে হ্যাঁ 3জনে বলেছে হ্যাঁ আমরা খুব ভালোবাসি, আর 3জন গান নেড়েছে, বলছে না না একদম খাবো না আন্টি। নিম বেগুন ভেজেছি, তার নিচে একটা করে ল্যাংচা দেবো, ভাতের সঙ্গে দেবো। আর এদিকে এঁচোড় একটুখানি আলাদা করে নিয়েছি মাসিমণির জন্য। আর দেখো চিংড়ি এঁচোড় আলু তরকারি হয়ে গেছে, আর ডিম কষা করেছি, আর ডাল করেছি। এদিকে টমেটো দিয়ে ডাল করেছি। ডাল দিয়ে খাওয়ার জন্য ডিম ভেজে দেবো গরম গরম। ওরা এখন স্নান করতে গেছে, আমি সমস্ত রেডি করে রেখে দিয়েছি। একটা করে ডিমের অমলেট দেবো, ডালের সঙ্গে খাবে। আর এঁচোড় চিংড়ি আর ডিম কষা করেছি। মাংস করতে পারতাম, গতকাল মাংস খেয়েছে, হ্যাঁ, আর ওই জন্য মাংসটা করলাম না। ওরা গেছে পুকুরে চান করতে, সবাই মিলে গেছে। আমি বাবা পুকুরে চান করছে, হ্যাঁ পুকুরে চান করবো, পুকুরে চান করবো, পুকুরে চান করবো। সব গেছে পুকুরে চান করতে। পুকুরটা একদম ভরা ভর্তি। কিসের জলে বলো তো? মিনির জলে। ওখানে একটা মিনি আছে, ওই মিনির জল ধরতে পুরো কাঁচের মতন জলটা। আগে যেতাম স্নান করতে, হ্যাঁ মানে সাঁতার কাটতাম। এবছর দেখি যদি বাড়িতে যাবো। অনেক দিন পুকুরে নামিনি, এখন আবার পুকুরে নামতে ভয় করে জানো। পুকুরে কি মনে হয় বলো তো, পুকুরের ভিতরে কি আছে? পায়ে সাপ জড়িয়ে ধরার ভয়টা খুব হয়। ওই যে ঢোড়া সাপগুলো আছে না, পায়ে জড়িয়ে ধরে। একবার আমার পায়ে জড়িয়ে ধরেও ছিল। মানে 3-4 বছর পুকুরে যাইনি, তার আগেও পর্যন্ত পুকুরে যেতাম 2-3 বার। এই গরম পড়ে আমি কুচুম তো প্রায়ই যাই সাঁতার। বাবা বলেছে সাঁতার শিখতেই হবে ছেলেকে, সাঁতার ওকে শিখতেই হবে। যাই হোক শিখে গেছে। আর আমার বাবা আমাকে সাঁতার শিখিয়েছিল, আমার বাবাই আমাকে সাঁতার শিখিয়েছিল, গাড়ি চালানো শিখিয়েছিল। আমার বাবার 2টো গাড়ি ছিল, 2টো গাড়ি আমি চালাতে পারতাম।
তখনকার দিনে M80 ছিল মনে আছে, হাতে গিয়ার M80 প্রথম ছিল, M80 হাতে গিয়ার M80। হ্যাঁ, তখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন আমি বাবাকে চাপিয়ে নিয়ে এই স্কুলে আসতাম। হ্যাঁ, ওই M80 গাড়ি করে। জামাই পয়সা বাঁচাচ্ছে, ওই দেখো জামাই পয়সা বাঁচাচ্ছে, হাত পাকাই দেখো জামাই, তোমার পয়সা বাঁচাতে দেখো তোমার মাস শাশুড়ি। হ্যাঁ দেখো এমন মাস শাশুড়ি পাবে। আজকে হাওয়াও দিচ্ছে প্রচুর, হাত পাকা নিয়ে খেয়ে আর আজকে হাওয়াও দিচ্ছে। মাঝে মাঝে সকাল থেকে ফ্যানের হাওয়া খাচ্ছি, ওই জন্য ফ্যানের হাওয়া খাচ্ছে না, এখন হাত পাকার হাওয়া খাচ্ছে। জামাইয়ের এখন পয়সা বাঁচাচ্ছে। না গত হ্যাঁ, একদিকে হাতি গলে যাচ্ছে আর একদিকে ছুচোকে বলতে দাও। পুকুরে 1.5-2 ঘন্টা মেতে ছেলেগুলো চোখ লাল করে এলো, আর খিদেও পেয়েছে গো বাচ্চাগুলো। হ্যাঁ, খেয়ে নিই, ওরা খেয়ে নিলে তারপরে প্রভুর খাওয়া হয়ে গেছে, প্রভু খেয়ে চলে গেছে, ওরা খেয়ে নিলে তারপরে আমি আর মাসিমণি খেতে বসবো। ওরা একটুখানি টিভি দেখবে, দেখে এই দেখো সব রওনা দিয়ে দিয়েছে বাড়ির জন্য। আকাশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ। তোর কিটোর কালার তোর মা নিয়ে এসেছে? সব বেরিয়ে পড়লে নাকি? আসবি সবাই, থেকে যা, তুই আর থেকে যা, আর নমস্কার করতে হবে না, তুই থেকে যা। পণ্ডিত, হ্যাঁ তোর মা এইমাত্র ফোন করেছিল? মা রে, হ্যাঁ টাটা, আবার আসবি। মন দিয়ে পড়াশোনা খেলাধুলা করো। হ্যাঁ, আসবি আবার যখন একটা স্কুটি কি করে যাবি? দুটো গাড়ি আছে? আচ্ছা, ছেলেগুলো ভালোই ভালোই বাড়ি পৌঁছালে হয়। আকাশ ঘোর করে এসেছে, ঝড় জল মনে হচ্ছে মারাত্মক আকার নেবে, ঝড় একটু একটু করে উঠবো উঠবো হচ্ছে। আর ওদিকে দেখলে তো, ওদিকে ধুনো দেবে। হ্যাঁ, আজকে দিনটা আমি দেব না, কাল থেকে আমি যথারীতি ঠাকুর পুজো করবো, সব কিছুই দেবো। মাসিমণিটা ছিল বলে আমার ঠাকুর পুজোটাও উদ্ধার হয়ে গেল। আর দিকে প্রভু ধুনো দেবে, প্রভুকে বলে ওখানে ধুনো দিয়ে দাও, কেননা বিগত 2 দিন ধুনো দেওয়া হয়নি। মাসিমণি ওসব পারবে না, ওই জন্য বললাম থাক, ধুনোটা স্কিপ করেই গেছিলাম। প্রভু যখন আজকে চলে এসেছে আমি বললাম ধুনোটা একটুখানি দিয়ে দাও। তোমরা তো দেখলে মানে ঘুঁটে সমস্ত কিছু দিয়ে রেডি করে রেখে দিয়েছি, এবার একটুখানি ধুনোটা দেবে। আর এদিকে বাসনও হয়েছিল, অনেক বাসন হয়েছিল। বৌদির আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আর দেখো বাসন প্রচুর হয়েছে। এদিকে বৌদিও মাজা হয়ে গেছে মোটামুটি, এবার বাসনগুলো তুলে দিলেই হয়ে যাবে। এই ঘড়ি ঠিক করলেও 10 মিনিট ফাস্ট হয়ে যায়। এখন বাজে পুরো 6টা। মাসিমণি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, গোপাল শয়ন হয়ে গেছে, আর এদিকে প্রভুও দিয়ে দিয়েছে ধুনো। না রেখে দাও, ওটা কালকে তুলে দিলেই হবে। রেখে দাও, একটু হেঁটে আসি, পরে চা খাবো। মাসিমণি বলে চা খাবি, এবার একটু পরে চা খাবো। একটু নিয়ে হেঁটে আসি, তারপরে চা খাবো। 2 দিন হাঁটা হয়নি। রাস্তায় সব কটা পোলে পোলে আলো দিয়ে হাঁটতে বেশ সুবিধা হয়েছে, নাহলে এক একটা জায়গায় ঘুটঘুটে অন্ধকার থাকে। এই গরমে তো সাপ খোপ বেরোনোর একটু চান্সও থাকে। এবার তো বেরোবে,
শীত ঘুম হয়ে গেছে। এবার ঘাপটি মেরে যারা সব ছিল তারা সব রাস্তাঘাট এপার দিয়ে ওপার দিয়ে যায়। তোমাদের তো দেখিয়েছি কত ডেড বডি। একটু হন করে 3-4 পা হেঁটে নিই, তারপরে গিয়ে চা খাবো। হাওয়া দিচ্ছে, আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। উঠবে উঠবে, ঝড় উঠবে, বৃষ্টি হবে, অনেকক্ষণ থেকেই হচ্ছে। বাবারে দেখো, আরে না বৃষ্টি হচ্ছে। ভাবলাম এই জানলাটা বন্ধ করে দেবো। ভাবলাম একটু বৃষ্টির জল পেলে পাক, এরা বাইরের কারগুলো পাচ্ছে আর এরা বসে ভিতরে বসে মন খারাপ করবে। বাইরের কারগুলো কি সুন্দর বৃষ্টির জলে ভিজছে, শিল পড়ছে মনে হয় জানো। এই সময় বৃষ্টি হলে শিলা বৃষ্টি হয়। যে ছোট্ট ছোট্ট আমগুলো ধরেছে সেগুলো সব যাবে। মেঘ ডাকছে। শিল পড়ছে, এই যে শিল পড়ছে, শিল। সাল 2024, ডাক্তার দেখাতে গেছিলাম মণিপাল। তোমরা যারা আমার পুরনো বন্ধু তাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে মণিপাল ডাক্তার দেখাতে গেছিলাম এবং ডাক্তার আমাকে কি বলেছিলেন। অনেক কটা সমস্যা নিয়ে গেছিলাম, প্রভুও দেখিয়েছিল, আমিও দেখিয়েছিলাম। প্লেনে গেলাম, ট্রেনে এলাম, মনে পড়ে? তা ডাক্তার আমাকে প্রথমেই বলেছিলেন 10 কিলো ওজন কমাতে হবে। কলকাতার ডাক্তারকে দেখিয়েছিলাম, উনিও বলেছিলেন 10 কিলো ওজন কিন্তু কমাতে হবে, মিনিমাম 10 কিলো ওজন কমাতে হবে। দীর্ঘদিন ধরে যে ওজনটা আমার ছিল সেটা কিভাবে কমাবো? 10 কিলো ওজন কিভাবে কমাবো চিন্তায় পড়ে গেছিলাম এবং সেই চিন্তাটুকু তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম কিভাবে কমাবো। তারপরে আস্তে আস্তে অনেক কিছু সার্চ করতে আরম্ভ করলাম, দেখতে আরম্ভ করলাম, মানুষের কাছে জানতে আরম্ভ করলাম তারা কিভাবে ওজন কমিয়েছে। এইভাবে জার্নিটা শুরু হলো। তা 2026-এ 2025-এ যখন আমি ওজনটা কমাতে সাকসেসফুল হচ্ছি তখন তোমরাই অনেকে বলেছিলে যে শ্রাবণী তুমি কিন্তু আগের থেকে অনেক রোগা হয়েছ। তারপরে 2025-এর শেষে অনেকজন বলেছ শ্রাবণী এর থেকে বেশি রোগা হয়েও না। আমার মাও বলতে আরম্ভ করলো এর থেকে বেশি রোগা হোস না। তা ওটা আমার টার্গেট ছিল যে 10 কিলো ওজন ডাক্তারবাবু কমাতে বলেছেন, নিশ্চয়ই ডাক্তারবাবু বুঝে শুনেই বলেছেন। তা আমাকে কমাতেই হবে, যেভাবেই হোক কমাতেই হবে। 70 কিলো ছিল, 60 কিলোতে নামিয়ে নিয়ে এসেছি। এখন 60 কিলো, ওই 200-300 মতন। 61 ছিল, এ মাসে ওজন করিয়েছি 60 কিলো, ওই 200-300 মতন। তা 200-300টা আমি ধরছি না, কারণ জামা কাপড়ের একটা ওজন আছে। তা যাই হোক, তা আমি সেই ব্যাপারে কিন্তু সাকসেসফুলি করতে পেরেছি। দেখো, যদি প্রতিদিন দেখাতে যেতাম তাহলে সেই জার্নিটা তাহলে তোমাদের কাছে বোরিং হয়ে যেত, কেন আমি ডেলি লাইফস্টাইল ব্লগার, তো বোরিং হয়ে যেত সেই জিনিসটা, আর আমারও মনোসংযোগ নষ্ট হয়ে যেত। ওই জন্য সবটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। টার্গেট ছিল ওজন কমাবো 10 কিলো, টার্গেট ফুলফিল করেছে। এবার টার্গেট দেখো, আমরা যারা 40 ঊর্ধ্ব মহিলা তারা, তুমি চাইতেও কি না চাইতেও কি রোগ ব্যাধি এসে এবার আমাদের আজরাবে কামড়াবে। আমরা চাইলেও কি না চাইলে কি মেনোপজের দিকে আমরা এগোচ্ছি। এবার নানান রকম হরমোনাল সমস্যা, নানা রকম শারীরিক সমস্যা, নানা রকম সমস্যা কিন্তু জর্জরিত আমাদের করবেই। এই আরও আগে থেকে আরম্ভ করা দরকার ছিল যে জার্নিটা, আমার একটু লেট হয়ে গেছে। কেন বলো তো? আমরা যতক্ষণ না দেয়ালে পিঠ থেকে যাই না ততক্ষণ আমরা নিজেরা মেয়েরা নিজেদের দিকে ভাবি না। সংসার 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 সংসারের লোকজন, তাদের খুশি করা, হ্যাঁ, তারপরে অন্যদের খুশি করার চক্করে আমরা পড়ে থাকি, নিজেদের কথা ভুলে যাই। কিন্তু নিজেদের কথা মনে করতে হবে। 40 ঊর্ধ্ব এবার আর সময় দেবে না, আর সময় দেবে না। এইবার আমাদের আমি তো টার্গেট নিয়েই নিয়েছি। তোমরা হয়তো বলবে তুমি তো অনেক দিন থেকেই বলছো কি টার্গেট নিয়েছো। দেখো, এইগুলো ভিডিও অবশ্যই আমি হালকার ওপর দিয়ে একটা শেয়ার করবো, কি করার চেষ্টা করছি, কি টার্গেট নিয়েছি। যেমন বলেছিলাম যে 10 কিলো ওজন কী করে কমাবো গো, কীভাবে কমাবো, হন করে এতটা রাস্তা কী করে হাঁটবো, কিন্তু করেছি তো, পেরেছি তো। এইবার যে টার্গেটগুলো আমি ভেবেছি সেগুলো কিভাবে করব আমি জানি না, তবে মানুষ শুধু কিন্তু চেষ্টাটুকুই করতে পারে। আর চেষ্টা যখন করবে
তখন দেখবে চেষ্টা যদি মানে ধারাবাহিকতা বজায় থাকে চেষ্টার, তাহলে কিন্তু ফলাফল অবশ্যই হয়। যেমন দেখো, আমরা নিজেদের খাওয়ার দিকে খেয়াল রাখি না, যা পাই তাই খাই। হ্যাঁ, খাওয়ার দিকে, ডায়েটের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রতিদিন প্রাণায়াম আর যোগব্যায়ামের মধ্যে আমাদের প্রবেশ করতেই হবে, তাহলে আমাদের বাঁচার উপায় নেই। বাঁচার উপায় নেই বলতে কি, এইবার 40 ঊর্ধ্ব যত হব, এবার ভোগের থেকে দুর্ভোগ বেশি হবে। হ্যাঁ, যেটুকু আছে সেটুকু ভোগ করব। কি নিয়ে ভোগ করব? সুস্থ শরীর আর সুস্থ মন নিয়ে তো। তা সুস্থ মন তখনই থাকবে যখন সুস্থ শরীর থাকবে। তা সুস্থ শরীর যদি না থাকে, সুস্থ মানসিকতাও থাকবে না, আর কিছুই ভালো লাগবে না। আমি তাই আজ প্রায় বিগত 3-4 মাস ধরেই চিন্তা করছি, যখন 26 সাল পড়ার আগে থেকে চিন্তা করছি 26 সালে কী টার্গেট রাখবো। অবশ্যই যোগব্যায়াম এবং প্রাণায়াম আমি কিন্তু অবশ্যই ঢুকে পড়েছি, এবং হয়তো প্রতিদিন দেখানো সম্ভব হবে না, তোমাদের একটা ভিডিওর মধ্যে আমি দেখাবো, কিন্তু তোমরা অনেকেই জানতে চেয়েছো, অবশ্যই দেখাবো। আর নিজের জন্য স্পেশাল করে ডায়েট, যে আমার শরীর কী চাই, সংসার কী চাই করে আমরা মেতে উঠি, কিন্তু আমাদের শরীর, আমাদের 40 ঊর্ধ্ব মহিলাদের শরীর কী চাই সেটা আমরা ভাবি না। সেটাও দেখতে হবে যে আমাদের ইন্ডিভিজুয়াল ব্যাপার। তোমার একরকম, আমার একরকম, তোমার শরীর একরকম চাই, আমার শরীর একরকম চাই, আমার শরীর যেরকম চাই সেরকম কিছু কিছু খাবার আমাদের দিতে হবে। আর একটা কি টার্গেট করেছি বলো তো, অযথা অন্যকে খুশি করতে যাব না। যে ভালোবেসে খুশি থাকার, যে সে যদি সত্যি আমাকে ভালোবাসে, তাহলে অভিমান অভিযোগ সে করবে না, সে খুশি থাকবে। আর যে আমরা অন্যকে সবসময় খুশি করতে গিয়ে দেখবে অমূল্য সময়টা চলে যায়। হ্যাঁ, সুতরাং অন্যকে খুশি করার সব সময় চেষ্টা করব না, এটা আমি ভেবেছি। অন্যকে খুশি করতে গেলে দেখি অযথা সময় অনেকটা চলে যায়। তবে হ্যাঁ, তোমাদের তখনও বলেছিলাম এই টার্গেট আমি নিচ্ছি, আর এখনও বলছি এই টার্গেট আমি নিচ্ছি। আমি জানি না গোপালবাবু কী করাবে। তা তোমরাও যারা এই জার্নির মধ্যে ঢুকে গেছো, যারা তোমরা মানে এক্সপিরিয়েন্স করে ফেলেছো, অবশ্যই আমাকে শেয়ার করবে। যদি কোনো কিছু ভালো সংযোজন করা যায়, কী করলে ভালো হয়, আরও বেটার হয়, সেটাও তোমাদের মতামত আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, বুঝলে। জীবনকে ভালো স্মুথ করতে গেলে আগে শরীরকে স্মুথ করতে হবে, নাহলে জীবন কিন্তু এই ধাক্কা খেতে 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 এগোবে। আর আমাদের অভিযোগ কে শুনবে বলো? শোনার কে আছে? সবাই তো এখন ছুটছে, আমাদের অভিযোগ কে শুনবে? আমাদের নিজেদের অভিযোগ নিজেদের কি করতে হবে, প্রবলেম নিজেদের কি সমাধান করতে হবে, নয় কি? তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। তোমরাও প্রার্থনা করো শ্রাবণী যে টার্গেটগুলো নিয়েছে সেগুলো যেন করতে পারি আমি। আজ আসি বন্ধুরা।